প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব গ্রুপ 16 মৌলসমূহের অক্সাইড। আগের দিনে আমরা হাইড্রাইড পর্যন্ত পড়েছিলাম, আজকে অক্সাইড থেকে হবে। দেখো, এদের মূলত দু রকমের অক্সাইড আছে। উল্লেখযোগ্য অক্সাইড হচ্ছে ডাইঅক্সাইড যার সাধারণ ফর্মুলা হচ্ছে MO2, SO2, ACO2, TiO2, PO2। আর একটা হলো ট্রাইঅক্সাইড, তার সংকেত হলো MO3। তো MO2টা সবারই আছে, SO2, ACO2, TiO2, PO2 সবারই ডাইঅক্সাইড আছে, কিন্তু ট্রাইঅক্সাইডটা সালফারের আছে, সেলেনিয়ামের আছে, টেলুরিয়ামের আছে, পোলোনিয়ামের কিন্তু নেই ট্রাইঅক্সাইড। তো এদের আলোচনা আমাদের করতে হবে। এদের অ্যাসিড ধর্ম বা ক্ষারকীয় ধর্ম এবং সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের গঠনটা আমাদের করতে হবে, আর জারণ বিজারণ ধর্ম কিছু করতে হবে। তো প্রথমে দেখো ডাইঅক্সাইড। তো আগেই বললাম যে এখানে সবারই ডাইঅক্সাইড হয়। তো অ্যাসিড ধর্ম যদি আমরা বিচার করি, অ্যাসিড ধর্ম এমনিতে আমাদের একটা সাধারণ নিয়ম আছে যে অধাতুর অক্সাইডগুলো অ্যাসিড হয় আর ধাতুর অক্সাইড ক্ষারকীয় হয়। তো আমরা সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এই যে গ্রুপের মৌল, অক্সিজেনের সঙ্গে তো এরা অক্সাইড গঠন করবে। উপর থেকে যত নিচের দিকে আমরা যাই, ধাতব ধর্ম কি হয়? অধাতব ধর্ম কমতে থাকে আর ধাতব ধর্ম বাড়তে থাকে। তার মানে সবচেয়ে ভালো অধাতু হচ্ছে সালফার এদের মধ্যে, আর সবচেয়ে ভালো ধাতু হচ্ছে পোলোনিয়াম। তাহলে সালফারের অক্সাইডের আম্লিক চরিত্র সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যাসিড ধর্মে SO2 সবচেয়ে বেশি, তারপরে ACO2, তারপরে TiO2, তারপরে PO2। এইগুলো অ্যাকচুয়ালি উভধর্মী। এবার উভধর্মীর মধ্যে আবার PO2-তে ক্ষার ধর্মটা বেশি আছে, আর এরা আম্লিক। তার মানে আম্লিক ধর্মটা ধীরে ধীরে কমে যাচ্ছে, উভধর্মী হয়ে ক্ষারীয় ধর্মে চলে যাচ্ছে। তো তাহলে প্রত্যেকে যে ডাইঅক্সাইড গঠন করতে তাদের অ্যাসিড ধর্ম আমরা পেলাম। আবার যদি ক্ষারকীয় ধর্ম তুমি লিখতে চাও, ক্ষারকীয় ধর্ম, তাহলে এর ঠিক উল্টো হয়ে যাবে। SO2 লেস দেন ACO2 লেস দেন TiO2 লেস দেন PO2, উল্টো হয়ে যাবে। আচ্ছা, এবারে জারণ বিজারণ ধর্ম। তো জারণ বিজারণ ধর্ম মানেই আমাদের সেখানে জারিত হওয়া বা বিজারিত হওয়ার ব্যাপারটা আছে। সেক্ষেত্রে জারণ সংখ্যার একটা গুরুত্ব আছে। এই যে ডাইঅক্সাইডগুলোর সাধারণ সংকেত বললাম MO2-তে M এর জারণ সংখ্যা কত? +4। ঠিক আছে, +4 জারণ সংখ্যা। এখন এই গ্রুপ 16 মৌল যারা আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদের
মিনিমাম জারণ সংখ্যা -2 হয় আর ম্যাক্সিমাম জারণ সংখ্যা +6 হয়। -2 0 একটা হতে পারে মৌল অবস্থায়, +4 একটা, +6 একটা। +2 জারণ অবস্থা স্থায়িত্বটুকু একটা বেশি নয়। যাই হোক, তাহলে MO2 এই যে ডাইঅক্সাইডগুলোতে মৌলটার জারণ সংখ্যা +4 আছে, তার মানে এর কাছে দুদিকেই যাওয়ার সুযোগ আছে। যখন +4 থেকে +6-এ যাবে, তবে জারিত হবে নিজে, অপরকে বিজারিত করবে। এখানটাও দেখাবে বিজারণ ধর্ম। আর যখন এই দিক থেকে এই দিকে আসবে, তখন সে জারণ ধর্ম দেখাবে, কারণ নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। তাহলে ডাইঅক্সাইডগুলোর কিন্তু দু রকমেরই ধর্ম থাকার কথা, এবং তাই আছে। SO2 যেমন দু রকমই ধর্ম আছে, জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি SO2-র সঙ্গে TiO2 একে তুলনা করি, যদি বলি কার বিজারণ ধর্ম বেশি, তাহলে আমাকে দেখতে হবে যে এরা এখানে তো +4 স্টেটে আছে, সেখান থেকে যাবে +6 স্টেটে। তাহলে আমাকে দেখতে হবে এই +6 অবস্থার স্থায়িত্বটা কার বেশি। আমরা জানি ওপর থেকে নিচে নামলে +6-এর স্থায়িত্ব কমে যায়, তাহলে সালফারের +6-এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে SO2-তে যে S+4 স্টেটে আছে, সেখান থেকে +6-এ যাওয়ার প্রবণতা বেশি হবে এর তুলনায়, ফলে এর বিজারণ ধর্মটা বেশি হবে। তাহলে বিজারণ ধর্ম আমরা যদি ক্রম করি, SO2 গ্রেটার দেন ACO2 গ্রেটার দেন TiO2 গ্রেটার দেন PO2 হবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্মটা সবচেয়ে বেশি হবে, তারপরে বাকিরা। আবার তুমি যদি জারণ ধর্ম ভাবো, জারণ ধর্ম মানে এরা +4 থেকে কিসে যাবে, 0 বা -2-তে যাবে, 0 বা -2। তো সেক্ষেত্রে সবারই জারণ ধর্ম থাকার সম্ভাবনা আছে, সবাই যেতে পারবে। তবে যাদের +6-এ যাওয়ার প্রবণতা বেশি, তারা কিন্তু চট করে এদিকে আসতে চাইবে না। সেদিক থেকে আমরা বলবো যে সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম সবচেয়ে কম, লেস হয়ে যাবে। SO2 লেস দেন TiO2 লেস দেন ACO2 less than TiO2 less than PO2 তো তাহলে জারণ বিজারণ ধর্মটা আমাদের জারণ সংখ্যার স্থায়িত্বের ভিত্তিতে ভাবতে হবে। কতগুলো জারণ সংখ্যা এদের হয়, ডাইঅক্সাইডে জারণ সংখ্যা কি আছে, এবার সেখান থেকে যে বাড়াবে জারণ সংখ্যা বা কমাবে, কার স্থায়িত্ব বেশি কোনটাতে, সেই হিসেবে তাদের জারণ বিজারণ ধর্ম হবে। তাহলে তুলনা দেবে, SO2 এবং TiO2-র বিজারণ ধর্মের তুলনা করো, বা SO2 এবং TiO2-র জারণ ধর্মের তুলনা করো, বা ডাইঅক্সাইডগুলোর জারণ বিজারণ উভয় ধর্ম থাকার কারণ কি, ইত্যাদি এরকম প্রশ্ন এখান থেকে দেবে। এবারে আমরা এই ডাইঅক্সাইডের মধ্যে সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা একটু দেখব, আর সেলেনিয়াম ডাইঅক্সাইড গঠন। SO2 দেখো, SO2 কিন্তু গ্যাসীয় পদার্থ, এটা গ্যাস, তো এবং এটা SO2 হিসেবেই থাকে। সেক্ষেত্রে আমরা সালফারের সংকরায়ন দেখব,
সংকরণটা হচ্ছে sp2, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা একটি। তো সংকরণটা sp2 হচ্ছে কি করে? সালফারের তো 16টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এটা হচ্ছে বাইরের কক্ষ। 3D-তে কোনো ইলেকট্রন নেই, 0। এটা বাইরের কক্ষ। তাহলে যখন বন্ড করে এই ইলেকট্রনগুলো দিয়ে করে, তাহলে 3s-এ তোমার 2টো ইলেকট্রন, 3p-তে 4টে ইলেকট্রন, আর 3D এখন ফাঁকা আছে। তো এই 2টো বিজোড় ইলেকট্রন মানে 2টো বন্ড করতে পারবে সালফার। কিন্তু যখন অক্সিজেনের সঙ্গে এক একটা অক্সিজেনের সঙ্গে বন্ড করে, তখন এক একটা অক্সিজেনের সঙ্গে 2টো করে বন্ড করে। তাহলে 2টো অক্সিজেন মানে 4টে বন্ড, তাহলে 4টে বিজোড় ইলেকট্রন চায়। এটা হচ্ছে ভূমিস্তর। এবার অক্সিজেনের সঙ্গে যখন ডাইঅক্সাইড তৈরি হয়, তখন এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দেয়। তাহলে এখন এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলো, এখানে 3টে বিজোড় হলো, আর এখানে একটা বিজোড় হলো। তাহলে এটা 3s, এটা 3p, এটা 3d। তাহলে s p 2, একটা s নিল আর 2টো p নিল, sp2 সংকরায়ন হলো। এই sp2 সংকরণ মানে 3টে হাইব্রিড অরবিটাল, 3টে হাইব্রিড অরবিটাল। তার মধ্যে একটাতেই লোন পেয়ারটা থাকবে, আর 2টোতে একটা করে থাকবে। এইগুলো দিয়ে অক্সিজেনের সঙ্গে বন্ড করবে, সিগমা বন্ড। অর্থাৎ এই সালফার, এটা তার একটা sp2 সংকর কক্ষক, তাতে 2টো ইলেকট্রন থাকলো, আর এইটা দিয়ে একটা অক্সিজেনের সঙ্গে বন্ড করলো, আর এটা দিয়ে একটা অক্সিজেনের সঙ্গে বন্ড করলো। এবার এই যে 2টো ইলেকট্রন, একটা আছে 3p-তে আর একটা 3d-তে, এগুলো সংকরিত হয়নি। এইগুলো দিয়ে এবার পাই বন্ধন তৈরি করবে অক্সিজেনের সঙ্গে। তাহলে এইটা দিয়ে একটা পাই বন্ধন করলো। অক্সিজেনেরও আমরা দেখব, অক্সিজেনেরও বাইরের কক্ষে 2টো বিজোড় আছে। অক্সিজেনের তো 8টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p4। এই 2s-এ 2টো আর 2p-তে 4টে, 2টো বিজোড় ইলেকট্রন। এই 2টো বিজোড় ইলেকট্রন দিয়ে 2টো বন্ড করে সালফারের সঙ্গে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন কিন্তু 2p-তে আছে, p অরবিটালে আছে, আর সালফারের এটা 3p-তে আছে। তাহলে p এর সঙ্গে p এর এখানে ওভারল্যাপ হলো, এটাকে বলা হয় p পাই বন্ড। p পাই বন্ড একটু বড় করে দেখাচ্ছি, দাঁড়াও। এখানটা এই গেল সালফার, এখানে একটা সংকর কক্ষে 2টো ইলেকট্রন, নিঃসঙ্গ জোড়টা। এই অক্সিজেনের সঙ্গে একটা ডাবল বন্ড হলো, পাই বন্ড হলো p পাইয়ের সঙ্গে p পাই ড্যাশ p পাই। আর একটা অক্সিজেনের সঙ্গে একটা বন্ড করেছে সিগমা বন্ড, যেটা সংকরে দিয়ে। আর এই যে d-তে একটা, এটা 3d-তে আছে, 3d-তে যে একটা বিজোড় ইলেকট্রন আছে, সেটা দিয়ে ইলেকট্রনের সঙ্গে একটা পাই বন্ড করবে। এটা হবে d পাই p পাই। অর্থাৎ অক্সিজেনের p নিল আর সালফারের d নিল, d পাই p পাই। তাহলে সালফার ডাইঅক্সাইডে 2টো পাই বন্ধন আছে, 2টো পাই বন্ধন কিন্তু সেম টাইপের নয়, একটা p পাই, একটা d পাই p পাই। এটা হলো সালফার ডাইঅক্সাইড। তাহলে স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচারটা হচ্ছে কৌণিক, গঠনটা হলো কৌণিক বা ভি আকৃতি বিশিষ্ট, ভি শেপড বা অ্যাঙ্গুলার। এটা হলো সালফার ডাইঅক্সাইডের গঠন আকৃতি। এখন সালফার ডাইঅক্সাইডে এই যে
দুটো পাই বন্ধন দুরকমের চরিত্র, তাহলে ওভারল্যাপও তো আলাদা হয়ে যাবে। তাহলে এই যে দুটো বন্ড, এই দুটো বন্ডের চরিত্র তো আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় সালফার ডাইঅক্সাইডের দুটো বন্ডের দৈর্ঘ্য, শক্তি সব সমান। এটা কি করে হয়? তার কারণ হচ্ছে রেজনেন্স। অর্থাৎ সালফার এই অক্সিজেনটার সঙ্গে যে পাই বন্ধনটা করেছে, যেটা পি দিয়ে করেছিল, এটাকে ডি দিয়ে করতে পারে, ডি পাই পি পাই করতে পারে। আর এই অক্সিজেনটার সঙ্গে যে বন্ধনটা করেছিল, পাই বন্ধনটা, সেটা পি পাই পি পাই হতে পারে। অর্থাৎ উল্টে গেল, যার সঙ্গে পি পাই পি পাই ছিল তার সঙ্গে ডি পাই পি পাই হলো, যার সঙ্গে ডি পাই পি পাই ছিল তার সঙ্গে। তার মানে কি দাঁড়ালো? সালফারের এই দুটো পাই বন্ধনের চরিত্র সেম হয়ে গেল। তার মানে সালফারের মধ্যে SO2-তে দুটি SO বন্ধনের চরিত্র সমান, তাই তারা সমতুল্য। অর্থাৎ তাদের বন্ধন দৈর্ঘ্য, তাদের বন্ধন বিয়োজন শক্তি সব সমান। তাহলে সালফার ডাইঅক্সাইডের গঠনটা এইভাবে তোমাকে বর্ণনা করতে হবে। এখন আরেকটা অক্সাইড ধরো সেলেনিয়াম ডাইঅক্সাইড, তারও স্ট্রাকচার এরকমই হবে, তবে একটু তফাৎ হয়ে যাবে। সেলেনিয়াম ডাইঅক্সাইড যেটা সাধারণ উষ্ণতাতে SiO2টা সাধারণ উষ্ণতায় SiO2 হিসেবেই থাকে। সাধারণ উষ্ণতায় এটা কঠিন SiO2 অণু হিসাবে থাকে, এবং সেক্ষেত্রে গঠনটা সালফার ডাইঅক্সাইডের মতোই হবে। সাধারণ উষ্ণতায়, এখানটা লেখাটা একটু গন্ডল হয়ে গেল। সাধারণ উষ্ণতায় SiO2 কঠিন কেলাসাকার সাদা পদার্থ। এবং এখানে কি থাকে? পলিমারিক শৃঙ্খলে থাকে। কিন্তু গ্যাসীয় অবস্থায় বা বাষ্পীয় অবস্থায় একক SiO2 অণু হিসাবে থাকে। তো যদি একক অণু হিসেবে থাকে তাহলে তার গঠনটা জাস্ট সালফার ডাইঅক্সাইডের মতোই এরকম হয়ে যাবে, একটা অণু হিসেবে যখন থাকে। এটা গ্যাসীয় অবস্থা। এবার কঠিন অবস্থায় একটা অণু থাকে না, অনেকগুলো অণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। সেক্ষেত্রে ওরা এইভাবে থাকে, একটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড থাকে, আর একটা অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড, এইভাবে পরপর যুক্ত থাকে। এইভাবে পরপর যুক্ত থাকে। এবার অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত থাকলে কি হয়? অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অনেক বেড়ে যায়, আণবিক ওজন বেড়ে যায়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেড়ে যায়। তার ফলে এটা কঠিন পদার্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইড এর গঠন আর সেলেনিয়াম ডাইঅক্সাইডের গঠন আমরা দেখলাম।
আর বাকিগুলো TiO2 বা PiO2 এরাও তো আরও কঠিন অবস্থাতেই থাকবে, এদের আকার বড় হয়ে যাচ্ছে, আণবিকজনও বেড়ে যাচ্ছে। জাস্ট SO2-র গঠনটা ডিটেলস করবে আর SiO2-র সঙ্গে একটু তুলনাটা করে নেবে যে সাধারণ উষ্ণতায় SO2 গ্যাস কিন্তু SiO2 কঠিন কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে সাধারণ উষ্ণতায় SO2 একক অণু হিসেবে থাকে, সেই জন্য ওদের অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম, গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু সাধারণ উষ্ণতায় SiO2 পলিমারিক শৃঙ্খলে থাকে, ফলে এর আণবিক ওজন বেড়ে যায়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেড়ে যায়, এটা কঠিন পদার্থ। এইভাবে বলে দিলেই হবে। তাহলে ডাইঅক্সাইড আলোচনা হয়ে গেল। এবার হচ্ছে ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইডগুলো সাধারণভাবে আমরা MO3 লিখি। এখানেও আমরা তার মানে এদের আমরা আগেই বলেছি যে সালফারের হয়, সেলেনিয়ামের হয়, টেলুরিয়ামের হয়। তাহলে অ্যাসিড ধর্ম কি হবে? একই নিয়মে, যার যে বেশি অধাতু তার অক্সাইড বেশি আম্লিক। তাহলে সালফার বেশি অধাতু, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের আম্লিক ধর্ম সবচেয়ে বেশি। TiO3। পোলোনিয়ামের তো হয় না। আর জারণ বিজারণ ধর্ম ওটাও তোমাকে জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে হবে। MO3 এই যে ট্রাইঅক্সাইডগুলোতে এ তো +6 স্টেটে আছে, তাহলে এটাই তো এদের সর্বোচ্চ। এর আগে +4 আছে, +2 বা 0 বা -2 এগুলো আছে, এইদিকে তো আর কিছু নেই। তাহলে জারণ সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি করলে নিয়ে জারিত হয়, অপরকে বিজারিত করে, তাহলে বিজারণ ধর্ম নেই। এদিকে আসতে পারে, এদিকে এলেই জারণ ধর্ম দেখাবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে SO2 এর জারণ বিজারণ দুটো ধর্মই আছে, কিন্তু SO3 এর শুধুমাত্র জারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম নেই, ব্যাখ্যা কর। তখন জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে হবে। আবার জারণ ধর্ম যে আছে, এই জারণ ধর্ম যদি আমরা তুলনা করি SO3, SiO3, TiO3, এই তিনজনের জারণ ধর্ম যদি তুলনা করি, কি অর্ডার হবে? গ্রেটার দেন না লেস দেন? সেটা আমরা কিভাবে বিচার করব? যে জারণ ধর্ম দেখা থেকে +6 থেকে +4-এ আসতে হবে, বা +2-তে আসতে হবে, বা 0-তে আসতে হবে। এখন যার +6-এর স্থায়িত্ব বেশি সে সহজে আসতে চাইবে না, তার জারণ ধর্ম কম হবে। আর যার +6-এর স্থায়িত্ব কম সে সহজে চলে আসতে চাইবে। তো আমরা জানি সালফার থেকে টেলুরিয়াম, মানে উপর থেকে যত আমরা নিচে যাব, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, +6-এর স্থায়িত্ব কমবে। তার মানে টেলুরিয়ামের, এদের মধ্যে টেলুরিয়ামের +6-এর স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে এর +6 থেকে সহজেই +4-এ চলে আসবে, বিজারিত হবে, অপরকে জারিত করবে, মানে এর জারণ ধর্ম সবচেয়ে বেশি। তাহলে আমরা লেস দেন দিয়ে লিখব। তাহলে জারণ ধর্মের তুলনা দুটো অক্সাইডের মধ্যে হতে পারে, সেক্ষেত্রে এইভাবে আমাদের বিচার করতে হবে। আর এখানে আমরা SO3-র গঠনটা করব, আর SiO3-র সঙ্গে একটু তুলনা করব। দেখো SO3 স্ট্রাকচারটা কীরকম। SO3ও কিন্তু সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ। গঠন সাধারণ উষ্ণতায়
গ্যাস একক অণু হিসেবে থাকে। তাহলে এক্ষেত্রে গঠনটা কি হবে, সংকরায়নটা আগে আমাদের জানতে হবে। তাহলে ওই বিন্যাসটা যদি আমরা লিখি সালফারের, দেখো সালফারের আমরা বাইরের কক্ষটা যদি বলি, এখান পর্যন্ত 10টা ইলেকট্রন হলো নিয়ন পর্যন্ত, তারপরে 3s-এ 2টো 12টা, 3p-তে 4টে 16টা, 3d-তে কোনো ইলেকট্রন নেই। তাহলে ভূমিস্তরে 3s-এ 2টো, 3p-তে 4টে, 3d ফাঁকা, 2টো ইলেকট্রন আছে মাত্র, 2টো বন্ড করতে পারবে, কিন্তু এর সঙ্গে তো 3টে অক্সিজেন সালফারের সঙ্গে, তাহলে 6টা বন্ড করবে। তাহলে 6টা বিজোড় করতে হবে। তাহলে উত্তেজিত অবস্থায় এখান থেকে এখানে একটা পাঠাতে হবে, আবার এখান থেকে এখানে একটা, তাতে করে এখানে একটা, এখানে 3টে, আর এখানে 2টো, মোট 6টা বিজোড় হয়ে গেল। এবার 6টা যে বন্ড হবে, 3টে অক্সিজেনের সঙ্গে প্রথমে 3টে সিগমা বন্ড হবে। সিগমা বন্ড সবসময় কি দিয়ে হয়, হাইব্রিড অরবিটাল দিয়ে হয়। তাহলে 3টে সিগমা বন্ডের জন্য 3টে হাইব্রিড অরবিটাল চাই, তার মানে একটা s আর 2টো p মিলে sp2 করবে সংকরায়ন। এই sp2 সংকরায়ন, হ্যাঁ, 3টেই বিজোড় ইলেকট্রন, sp2 হাইব্রিড অরবিটালে 3টে বিজোড় ইলেকট্রন থাকে। এই 3টে দিয়ে 3টে অক্সিজেনের সঙ্গে 3টে বন্ড হয়। অর্থাৎ এই সালফার হলো, একটা অক্সিজেনের সঙ্গে একটা সিগমা বন্ড হলো, একটা অক্সিজেনের সঙ্গে সিগমা বন্ড হলো, এখানে একটা সিগমা বন্ড হলো, 3টে সিগমা বন্ড। এইবার বাকি যে 3টে বিজোড় ইলেকট্রন থেকে যাচ্ছে, তার মধ্যে একটা আছে 3p-তে, এটা 3p, এটা 3s, এটা 3p। একটা আছে 3p-তে আর 2টো আছে 3d-তে। তাহলে একজনের সঙ্গে p দিয়ে পাই অরবিটাল করলো, p পাই, অক্সিজেনেরও p অরবিটাল, সালফারেরও p। আর বাকি দুজনের সঙ্গে যে করবে d দিয়ে করবে, তাহলে এইটা d পাই p পাই, এটা d পাই p পাই। তাহলে এখানে 3টে পাই বন্ধনের মধ্যে একটা p পাই, বাকি দুটো d পাই p পাই। তাহলে এখানেও সেই একই কথা, 3টে পাই বন্ধনের মধ্যে দুজনের চরিত্র সেম হচ্ছে, একজন আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে 3টে বন্ধনের চরিত্র সমান, তার মানে রেজোন্যান্স হয়। অর্থাৎ এইখানে এইটা হয়ে গেল d পাই p পাই, এইটা হয়ে গেল p পাই p পাই, এইটা d পাই p পাই যেমন আছে থাকলো। আর একটা গঠনে এটা d পাই p পাই থাকলো, এইটা p পাই p পাই, আর এটা d পাই p পাই। তার মানে প্রত্যেকটা বন্ড, পাই বন্ড, একবার p পাই p পাই, দুবার d পাই p হচ্ছে। তাতে করে এদের চরিত্র সমান হয়ে যাচ্ছে, ফলে 3টি এসো বন্ধন সমতুল্য হয়ে যাচ্ছে। তার মানে এদের দৈর্ঘ্য, এদের শক্তি সব সমান। তাহলে SO3-র গঠন বর্ণনা করো। SO3 এই যে গঠনটা আমরা পেলাম, সরি এখানে পাই বন্ডটা করে দিন, পাই বন্ডটা দেখানো হয় না। এই গঠনটা কি কৌণিক গঠন? কৌণিক গঠন, সরি, এটা সমতলীয় গঠন, ত্রিকোণীয় সমতলীয় গঠন। এখানে তো কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার থাকলে কৌণিক হয়ে যেত, উপরটা লোন পেয়ার থাকলে। এখানে 3টি বন্ড, সুতরাং এটা ত্রিকোণীয়। একটা ত্রিভুজের 3টে কর্নারে অক্সিজেন আছে, ত্রিভুজ মানে একটা সমতলীয় গঠন, ত্রিকোণীয় সমতলীয় গঠন।
এটা গেল SO3 স্ট্রাকচার। এখন SO3 কিন্তু আবার যখন কঠিন অবস্থায় থাকে তখন আবার একাধিক অণু মিলে থাকতে পারে, 3টে অণু মিলে একটা বলয়াকারে থাকতে পারে। ঠিক একইভাবে SiO3 যেগুলো হবে সেগুলো কঠিন হবে সাধারণ উষ্ণতাতেই, এবং তারাও বলয়াকার বা লিনিয়ার ফর্মে থাকবে। ওই গঠনগুলো অত ইম্পর্টেন্ট নয়, শুধু এই গঠনটাই তোমাদের করতে হবে, SO3। তাহলে ট্রাই অক্সাইডের আমরা অ্যাসিড ধর্ম, জারণ বিজারণ ধর্ম এবং ট্রাইঅক্সাইডের মধ্যে SO3 গঠনটা আমরা পড়লাম। তাহলে অক্সাইড থেকে আমাদের এইগুলোই মেনলি পড়তে হবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 16 মৌল সমূহের হ্যালাইড। 3 ধরনের যৌগ পড়তে হয়, গ্রুপ 15-এও আমরা পড়েছি, হাইড্রাইড, অক্সাইড, হ্যালাইড। হাইড্রাইড হয়ে গেছে, অক্সাইড আজ হলো, আবার এবার হ্যালাইড হয়। এখন হ্যালাইডের মধ্যে দেখো এদের ডাইহ্যালাইড আছে। ডাইহ্যালাইডের মধ্যে আমাদের SCl2টা একটু দেখতে হবে। SCl2। টেট্রাহ্যালাইড এর মধ্যে SF4, এটা একটু আমাদের পড়তে হবে। আর হেক্সাহ্যালাইড SF6, SF4, SeF4, TeF4 সবই হয়। SF6, SeF6, TeF6 এগুলো হয়। POF6ও হয়, POF6 হতে পারে। একমাত্র ফ্লোরিনের ক্ষেত্রেই এদের +6 জারণ অবস্থাটা হবে, POF4ও হতে পারে। তবে যেহেতু এটা তেজস্ক্রিয় পদার্থ সেজন্য এদের হ্যালাইডগুলো অত ওইভাবে আলোচনা করা হয় না। আচ্ছা, এদের ক্ষেত্রে আমরা যেটা দেখব গঠনটা, SCl2 যেমন মেনলি গঠনটা আমরা দেখব, SCl2 আর এবং একে OCl2-র সঙ্গে তুলনা করা যেতে পারে, অক্সিজেনের যেটা ডাইহ্যালাইড, OCl2। টেট্রাহ্যালাইডের মধ্যে SF4 এর গঠনটা আমরা দেখব, এবং এর অ্যাসিড ধর্ম, ক্ষারক ধর্ম আছে কিনা, আর্দ্র বিশ্লেষণ হয় কিনা, বা এদের আর্দ্র বিশ্লেষণের প্রবণতাগুলো দেখব। এখানে এর স্ট্রাকচার দেখা হবে, এদের আর্দ্র বিশ্লেষণ হয় কিনা, বা অ্যাসিড ধর্ম, ক্ষার ধর্ম আছে কিনা দেখা হবে। তো প্রথমে তাহলে দেখো ডাইহ্যালাইডের SCl2 আর OCl আমরা স্ট্রাকচারটা দেখি। সালফারের তো মোট 6টা ইলেকট্রন বাইরের কক্ষে, তা 2টো ক্লোরিনের সঙ্গে যদি 2টো বন্ধন করে তাহলে আর 4টে ইলেকট্রন থেকে যায় এইভাবে। আবার অক্সিজেনেরও 6টা ইলেকট্রন বাইরে, 2টো ক্লোরিনের সঙ্গে 2টো বন্ধন করবে, আর এখানে 2টো ইলেকট্রন থেকে যাবে। দুটোর গঠনই হচ্ছে কৌণিক গঠন। এখন বন্ড অ্যাঙ্গেল কি হয়? বন্ধন কোণ, এটা আমরা জানি যে সংকরানটা এখানে sp3, 4টে মোট, 2টো বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, মানে 4 হলো স্টেরিক নাম্বার, তাতে সংকরায়ন হচ্ছে sp3। এখানেও তাই, sp3 হলে নর্মাল অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 হয়, যেহেতু লোন পেয়ার আছে তার থেকে কমে যায়। তো কমে গিয়ে কত মান হবে? মানগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে HCl2 যেটা বন্ধন কোণ হচ্ছে 103 ডিগ্রি, 100, এটা 3 ডিগ্রি, এখানে কিন্তু 111 ডিগ্রি।
আবার অনেক সময় জলের সঙ্গেও তুলনা হয়, জলে 104 ডিগ্রি। যাই হোক, এই দুটো আগে আমরা তুলনা করি। দেখো 103, 111 এরকম ডিফারেন্স হলো কেন? ভেসপার তত্ত্বে একটা ব্যাখ্যা আছে যে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ড অ্যাঙ্গেল বেশি হয়। তো সালফারের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। কেন বেশি হয় বন্ড অ্যাঙ্গেলটা? বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার ফলে এই বন্ড পেয়ারটা অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, এই দুটো, ফলে এদের মধ্যে একটা বিকর্ষণ আছে। এ হয়তো কমানোর চেষ্টা করছে, কিন্তু এদের মধ্যে একটা বিকর্ষণ হয়ে বাড়ছে। প্লাস ক্লোরিনের আকার বড়, অক্সিজেনের আকার ছোট, এই ছোট জায়গাতে দুটো ক্লোরিন আছে বলে এই এদের মধ্যে একটা বিকর্ষণ হয়ে অ্যাঙ্গেলটা আলটিমেটলি 109-এর থেকেও বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে সালফারের আকার বড়, বড় জায়গাতে দুটো ক্লোরিন আছে, অসুবিধা নেই। আবার সালফারের তড়িৎাত্মকতাও কম, তাহলে HCl2 বন্ড অ্যাঙ্গেল কম, OCl2 বেশি। কেন? এটা আমরা ব্যাখ্যা করলাম। একটা কারণ হচ্ছে তড়িৎাত্মকতা কম, আর একটা কারণ অক্সিজেনের আকার ছোট, দুটো ক্লোরিনের মধ্যে বিকর্ষণে বেড়ে যাচ্ছে বন্ড। জলের ক্ষেত্রেও আমরা এর থেকে এটা কেন বেশি, অক্সিজেনের তড়িৎাত্মকতা বেশি দিয়ে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তাহলে ডাইহ্যালাইড এইটাই জাস্ট আলোচনা করলে হয়ে যাবে, আর বেশি কিছু দরকার নেই। টেট্রাহ্যালাইড SF4, বিশেষ করে SF4টা আমাদের আলোচনা করতে হবে। SF4 গঠনটা কিরকম হবে? এখানে দেখো সালফারের 6টা ইলেকট্রন, তো 4টে ফ্লুরিন দিয়ে 4টের সঙ্গে বন্ধ করবে, তাহলে 4টে সিগমা হবে, সিগমা বন্ড, আর একটা লোন পেয়ার। তাহলে স্টেরিক নাম্বার সমান 4 আর 1-এ 5। এই 5 হওয়া মানে sp3d সংকরায়ন। এটা আমরা বক্স ডায়াগ্রাম করেও দেখাতে পারি। 4টে বন্ড করতে গেলেই ওকে একটা জোড় ইলেকট্রনকে বিজোড় করতে হবে, তাতে আর একটা লোন ইলেকট্রন পড়ে থাকে। এবার sp3d মানে তার সাধারণ যে গঠন হয়, এটা মাঝখানে থাকবে S, লোন পেয়ারটাকে তোমাকে এই বরাবর দিতে হবে, আর এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, উপরে একটা, নিচে একটা। এটা ঢেঁকির মতো গঠন হয়ে যাচ্ছে, ঢেঁকির, ইংরেজিতে বলা হয় সি-স, বা এর আর একটা নাম আছে বিকৃত চতুস্তলকীয়। মানে এটাকে যদি বাদ দিই তাহলে 4টে বন্ড হচ্ছে সালফারের সঙ্গে, 4টে বন্ড দিয়ে চতুস্তলকীয় হয়, কিন্তু চতুস্তলকীয়তে যে অ্যাঙ্গেল হয় এখানে সেই অ্যাঙ্গেল নেই, বিকৃত চতুস্তলকীয়। তাহলে SF4-এর এটা একটা গঠন। বাকিদেরও ওই একই ধরনের গঠন হবে, SeF4, TF4। এখন এই টেট্রাহ্যালাইড যারা, এদের লুইস অ্যাসিড ধর্ম আছে কিনা তার উদাহরণ লুইস অ্যাসিড ধর্ম। লুইস অ্যাসিড ধর্ম মানে এদেরকে লোন পেয়ার ইলেকট্রন জোড় নিতে হবে, এরা নিতে পারবে কিনা। তো দেখা যায় SF4 কি করে, দুটো F- থেকে দুটো ইলেকট্রন জোড় নিয়ে SF6-2 হতে পারে।
সালফারের সমযোজ্যতা আমরা তুলনামূলক আলোচনায় পড়েছি, সালফারের সমযোজ্যতা কিন্তু 6 পর্যন্ত হতে পারে। তাহলে 4টে ফ্লোরিন আছে, আরও 2টো ফ্লোরিন ও বন্ধন করতে পারে। তাহলে সেক্ষেত্রে ও আরও 2টো ফ্লোরিন থেকে 2 জোড়া ইলেকট্রন নিয়ে বন্ড করলো SF6-। তাহলে এটা হলো এই ইলেকট্রন জোড় গ্রহণ করছে, এ হচ্ছে গ্রহিতা, এ হচ্ছে অ্যাসিড, লুইস অ্যাসিড, আর এ হলো ক্ষারক, লুইস ক্ষারক। ঠিক আছে, তাহলে এ লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে। আচ্ছা, এইভাবে আরও অন্যান্য যারা আছে তারাও পারবে, সেলেনিয়াম বা টেলোরিয়াম তারাও পারবে। প্রত্যেকেরই 6টা কোঅর্ডিনেশন হয়। আচ্ছা, লুইস ক্ষারক ধর্ম, লুইস ক্ষারক ধর্ম মানে ইলেকট্রন জোড় দান করতে হবে। যেহেতু SF4-এর এক জোড়া ইলেকট্রন আছে, তো SF4-এর এক জোড়া ইলেকট্রন আছে, তাহলে SF4 কিন্তু ইলেকট্রন জোড় দান করতে পারবে যাদের দরকার। যেমন BF3, বোরন ট্রাইফ্লোরাইড, এর 2টো ঘাটতি আছে, অষ্টক পূর্ণ হয়নি, তাহলে একে দিতে পারবে। দিয়ে F4S একটা অসমযোজী বন্ধন হবে BF3। এখানে SF4 যেহেতু দান করলো, তাহলে এটা এর ক্ষারক ধর্ম হলো, লুইস ক্ষারক ধর্ম। এরপর আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ হয় কিনা? আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া হয়, HF+SO2 তৈরি হয়। SF4 এর সঙ্গে জলের বিক্রিয়াতে HF আর SO2 তৈরি হয়। এখন আর্দ্র বিশ্লেষণ করতে পারছে কেন? সেটা হচ্ছে, আর্দ্র বিশ্লেষণ মানে জল থেকে ইলেকট্রন জোড় নেবে সালফার, তাহলে সালফারের 4টে বন্ড হয়ে আছে, 6টা পর্যন্তও করতে পারে, তাহলে কোনো সমস্যা নেই, অক্সিজেনের থেকে ইলেকট্রন নিয়ে বন্ড করে নিল, তার মানে আর্দ্র বিশ্লেষণ হয়ে গেল। তাহলে SF4 আর্দ্র বিশ্লেষিত হতে পারে কেন? সেক্ষেত্রে তোমার ব্যাখ্যাটা হচ্ছে এটা, যে সালফারের সর্বোচ্চ সমযোজ্যতা 6 হতে পারে, SF4-এ 4টে সমযোজ্যতা হয়ে আছে, ফলে আরও সমযোজ্যতা বাড়াতে পারে, তাই জলের অক্সিজেনের থেকে লোন পেয়ার নিয়ে এ আর্দ্র বিশ্লেষিত হতে পারে। আচ্ছা, এবারে হেক্সাহ্যালাইড। SF6 যেমন, এর গঠনটা কি হবে? এখানে দেখো, সালফারের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, 6টা দিয়েই বন্ধন করছে, মানে 6টাকেই বিজোড় করতে হবে। তাহলে 6টা সিগমা বন্ধন, 6টা কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0। তাহলে স্টেরিক নাম্বার 6, তার মানে sp3d2, 1 3 4 2 6 সংকরায়ন। তাহলে sp3d2 সংকরায়ন মানে মাঝখানে S, 6টা F এইভাবে থাকবে। এটাকে কি গঠন বলা হয়? অষ্টতলকীয় গঠন, অক্টাহেড্রাল। এখানে আর কোনো লোন পেয়ার নেই। এবারে আমরা দেখব SF6 লুইস অ্যাসিড বা ক্ষার হিসেবে আচরণ করতে পারবে কিনা, বা আর্দ্র বিশ্লেষণ করতে পারবে কিনা, এটা আমরা দেখব। লুইস অ্যাসিড ধর্ম
থাকবে কিনা। লুইস অ্যাসিড ধর্ম মানে আমরা কি বললাম, ইলেকট্রন জোড় গ্রহণ করতে হবে, গ্রহণ করলেই ওকে বন্ড করতে হবে। 6টা বন্ড তো হয়ে গেছে, সালফারের সর্বোচ্চ বন্ড 6টাই হয়, আর হতে পারবে না, তাহলে লুইস অ্যাসিড ধর্ম নেই। লুইস ক্ষারক ধর্ম, লুইস ক্ষারক ধর্ম মানে লোন পেয়ার দান করা ইলেকট্রন জোড়। তো SF6 তো কোনো লোন পেয়ার নেই, আমরা দেখলাম 6টা ইলেকট্রন ছিল, 6টাতেই বন্ড হয়ে গেছে, তাহলে লুইস ক্ষারক ধর্ম থাকবে। আদ্র বিশ্লেষণ হবে কিনা, SF6 হবে না, কারণ আদ্র বিশ্লেষণ হতে গেলে জলের থেকে লোন পেয়ার নিতে হবে, বন্ড করতে হবে, সেক্ষেত্রে 6টার বেশি বন্ড হয়ে যাবে, পারবে না, তাহলে আদ্র বিশ্লেষণ হবে না। কিন্তু TeF6 যেটা, TeF6 আদ্র বিশ্লেষিত হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, দেখো, আদ্র বিশ্লেষিত হতে গেলে প্রথমে জলের সঙ্গে একটা বন্ড করতে হবে, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 থেকে 7 হয়ে যাবে। 6টা ফ্লোরিনের সঙ্গে থাকা অবস্থাতেই জলের সঙ্গে যদি একটা বন্ড করে জলের অক্সিজেনের সঙ্গে, তাহলে 7টা এর যোজ্যতা হয়ে গেল। টেলুরিয়ামের কিন্তু 7 যোজ্যতা হতে পারে। টেলুরিয়ামের সর্বোচ্চ সমযোজ্যতা 8 পর্যন্ত হতে পারে। কেন? এর আকারটা বড়। ডি অরবিটাল তো ফাঁকা আছে, সালফারেরও আছে, টেলুরিয়ামের আছে, কিন্তু সালফার আর নিতে পারছে না, কারণ সালফারের তো আকার ছোট, ছোটকে গিয়ে 6টা ফ্লোরিন তো আছে, আর নিতে পারবে না। কিন্তু টেলুরিয়ামের আকারটা তো বড়, এর জায়গাটা বেশি, ফলে এখানে 6টা ফ্লোরিন থাকা সত্ত্বেও এর সঙ্গে একটা অক্সিজেনকেও জলের সঙ্গে বন্ড করে নিতে পারে। একটা কি 2টো পর্যন্ত পারে বন্ড করতে, আরও 8 পর্যন্ত বন্ড করতে পারে। সেজন্য TeF6 আদ্র বিশ্লেষিত হয়, এবং বিক্রিয়াটা হলো TeF6 প্লাস জল তৈরি হবে H6TeO6 প্লাস HF। তাহলে এখানে একটা প্রশ্ন দিতে পারে, SF6 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু TeF6 আদ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তাহলে গ্রুপ 16 মৌলসমূহের হ্যালাইড, অর্থাৎ ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড এবং হেক্সাহ্যালাইড আলোচনা আমরা করলাম। এর মধ্যে বিশেষ করে তোমাদের করতে হবে সালফারের যে SF4 আর SF6 এই দুটো হয়, এই দুটোর গঠন আর আদ্র বিশ্লেষণ হয় কিনা, এটা বিশেষ করে তোমাদের করতে হবে। তার সঙ্গে দু একটা তুলনা আমরা যেটা করলাম TeF6 এর সঙ্গে ইত্যাদি। আচ্ছা, তাহলে গ্রুপ 16 মৌলসমূহের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং তাদের হাইড্রাইড, অক্সাইড এবং হ্যালাইড যৌগের ধর্ম আলোচনা করা হলো। এই আলোচনা করতে গিয়ে আমরা যেটা পেলাম, যে অক্সিজেনের আচরণটা অনেক ক্ষেত্রে আলাদা। অক্সিজেনের অস্বাভাবিক বা ব্যতিক্রমী আচরণ। কি কি ব্যতিক্রমী আচরণ আমরা পেলাম? 1 নম্বর হচ্ছে পারমাণবিকতা, ভৌত অবস্থাটা প্রথমে লেখো, ভৌত অবস্থা। অর্থাৎ অক্সিজেন একমাত্র এদের মধ্যে গ্যাস, বাকিরা কিন্তু কঠিন পদার্থ। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম সব কঠিন পদার্থ। 2 নম্বর পারমাণবিকতা, অর্থাৎ একটা অণুতে পরমাণুর সংখ্যা। অক্সিজেনের একমাত্র একটা অণুতে 2টো পরমাণু আছে, বাকিদের কিন্তু সব 8টা করে পরমাণু থাকে।
এটা একটা ব্যতিক্রম। 3 নম্বর, সর্বোচ্চ সমযোজ্যতা। অক্সিজেন একমাত্র 2 হয়, কিন্তু বাকিদের 6 পর্যন্ত হয়। 4 নম্বর, ধনাত্মক জারণ অবস্থা, পজিটিভ জারণ অবস্থা। অক্সিজেনের +2 পর্যন্ত হতে পারে, কিন্তু বাকিদের +6 পর্যন্ত হয়। এইরকমভাবে অনেকগুলো অস্বাভাবিক আচরণ বইতে লিস্ট করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। অক্সিজেনের যেমন হাইড্রাইড, জলের মধ্যে একমাত্র হাইড্রোজেন বন্ধন হয়, বাকি কারো হয় না। অক্সিজেন পাই বন্ড খুব ভালো করতে পারে, কিন্তু বাকিরা পাই বন্ড অত ভালো করতে পারে না। তো এগুলো থেকে যেমন এমনি বলতে পারে যে অস্বাভাবিক আচরণের 4টি অস্বাভাবিক আচরণ উল্লেখ করো, কি 3টি অস্বাভাবিক আচরণ উল্লেখ করো, সেটা বললে। অথবা একটা একটা করে প্রশ্ন দিতে পারে, অক্সিজেনের ধনাত্মক জারণ অবস্থা +2 এর বেশি হয় না কেন, সেখানে ডি অরবিটাল নেই বলে বলতে হবে। সর্বোচ্চ সমযোজ্যতা 2 এর বেশি হয় না কেন, সেখানেও ডি অরবিটাল নেই বলে বলতে হবে। পারমাণবিকতা 2 এর বেশি হয় না কেন, 2 কেন, ডাবল বন্ড করতে পারে, পাই বন্ড ভালো করতে পারে বলে হয়। ভৌত অবস্থা O2 গ্যাসীয় কেন, যেহেতু এটা O2 অণু হিসেবে থাকে, আণবিক ওজন কম, ফলে এর আন্তরাণবিক আকর্ষণ বল কম, সেজন্য এই গ্যাসীয় পদার্থ। বাকিরা 8টা করে থাকে, তাদের আণবিক ওজন বেশি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, সেই জন্য ওরা কঠিন পদার্থ। এইভাবে এক একটা থেকে একটা করে আবার ব্যাখ্যা দিতে পারে প্রশ্ন। ঠিক আছে, এখন এই যে অস্বাভাবিক আচরণের কারণ কি বললো, অক্সিজেনের অস্বাভাবিক আচরণের কারণ কি? কারণ একটা অবশ্যই ক্ষুদ্র আকার, ছোট আকার। 2 নম্বর কারণ অবশ্যই উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। 3 নম্বর কারণ অবশ্যই ডি অরবিটালের অনুপস্থিতি। অক্সিজেনের ডি অরবিটাল নেই, বাকিদের আছে। তো এই 3টে হচ্ছে মূল কারণ। তাহলে প্রশ্ন দেওয়া হবে, অক্সিজেনের অস্বাভাবিক আচরণের কারণগুলি লেখো। 3টে কারণ লিখে দেবে। অস্বাভাবিক আচরণের 4টে উদাহরণ দাও, উদাহরণ দিয়ে দিলে। আর এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারে। এটা গেল। এইবার আলাদা করে আমাদের কিছু স্টাডি করতে হবে অক্সিজেন সম্পর্কে। অক্সিজেন ইউপ্যাক নাম হচ্ছে ডাইঅক্সিজেন। ইউপ্যাক নাম ডাইঅক্সিজেন, সাধারণভাবে অক্সিজেন বলা হয় ওটা। তো অক্সিজেন সম্পর্কে আমরা বেশি কিছু পড়ব না, শুধু কয়েকটা বিষয় বলে দিই। এটাই আজকের লাস্ট টপিক। একটা হচ্ছে প্রস্তুতি। কিছু কিছু অক্সিজেন রিচ কম্পাউন্ড আছে যাদেরকে তাপ দিলে অক্সিজেন পাওয়া যায়। যেমন লেড নাইট্রেট একটা যৌগ আছে। লেড নাইট্রেটকে যদি তাপ দাও, PbO প্লাস NO2 প্লাস O2 তৈরি। 2 নম্বর, KClO3 তো আমরা আগেই জানি, একে তাপ দিলে KCl আর O2 তৈরি। 3 নম্বর, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিজেন রিচ কম্পাউন্ড, তাপ দিলে K2MnO4 প্লাস MnO2 প্লাস O2 তৈরি। K2Cr2O7 এও অক্সিজেন রিচ কম্পাউন্ড, তাপ দিলে K2CrO4 প্লাস Cr2O3 প্লাস O2। তাহলে এইগুলো সব অক্সিজেন রিচ কম্পাউন্ড, অক্সিজেন সমৃদ্ধ যৌগ। এদেরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এদের থেকে অক্সিজেন বের হবে। এগুলো কি ঘটে সমীকরণ সহ লেখো হিসেবে তোমাদের করতে হবে।
আর তাপ ছাড়া ঘরের তাপমাত্রায় O2 প্রস্তুতি যদি করতে হয় তাহলে আমাদের সোডিয়াম পারঅক্সাইডে জল মেশাতে হবে, তাহলেই কোনো তাপ লাগবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড আর অক্সিজেন তৈরি হবে। এই 5টা প্রস্তুতি তোমরা করে রাখবে অক্সিজেন। এছাড়া আর অন্যান্য প্রস্তুতি দরকার নেই। আচ্ছা, এবার অক্সিজেনের আর অন্যান্য সব বিক্রিয়া কি, অক্সাইড টক্সাইড ইত্যাদি আলোচনা আছে, ওগুলো তোমাদের দরকার নেই। শুধু ভৌত ধর্মে একটা করবে, যে অক্সিজেন হলো O2 হলো পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক। কেন? কারণ O2 অণুতে বিজোড় ইলেকট্রন আছে। বিজোড় ইলেকট্রন আছে তাই এটা পরাচুম্বকীয়। যে কোনো পরমাণুতে বা অণুতে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সেটা পরাচুম্বকীয় হয়। তো O2 অণুতে যে বিজোড় ইলেকট্রন আছে আমরা কি করে দেখাবো? এইভাবে যে গঠনটা আমরা দেখাই এতে কিন্তু দেখানো যাবে না, এখান থেকে আমরা বুঝতে পারবো না। কোথা থেকে বুঝতে পারবো? আণবিক কক্ষক তত্ত্ব যেটা 11-এ আছে রাসায়নিক বন্ধনে, MOT, মলিকুলার অরবিটাল থিওরি, সেইটা দিয়ে দেখানো যাবে। সেখানে অক্সিজেনের O2-তে যে 16টা ইলেকট্রন থাকে তার ইলেকট্রন বিন্যাস সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2, এ দুটো। এরপর পাই স্টার 2px1, পাই স্টার 2py1। এই যে শেষের দুটো অ্যান্টিবন্ডিং অরবিটাল 2px আর 2p, এতে একটা করে বিজোড় ইলেকট্রন থাকে, মানে দুটো বিজোড় ইলেকট্রন আছে অক্সিজেন অণুতে। মোট 16টা ইলেকট্রন, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এই 16টা ইলেকট্রন অক্সিজেন অণুতে কিভাবে থাকে তার বিন্যাস হচ্ছে এটা আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী, এবং সেখানে আমরা দেখছি বিজোড় ইলেকট্রন আছে। এই জন্য তোমার অক্সিজেন হলো পরাচুম্বকীয়। এবং প্রশ্নটা এইভাবে হয়, তরল O2 চুম্বকের গায়ে লেগে যায় কেন? তার মানে চুম্বক দিয়ে আকৃষ্ট হয় কেন, তার মানে পরাচুম্বকীয় কেন, তখন এটা তোমাকে বলতে হবে। এছাড়া আর অক্সিজেন থেকে আমাদের কিছু করার নেই। তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।